সরকার হওয়া উচিত, যেটা যেভাবে উনি করেছেন। আজকে সবাইকে নিয়েই নির্বাচন করতে হবে। নির্বাচনে এক আওয়ামী লীগ করলে তো হবে না, সবাইকে নিতে হলে অন্যের পথের কাঁটাটাও সরাতে হবে। আজকে আপনারা এই কত হাজার ছেলে মেয়ে এখনো জেলে আছে, জামিন দিচ্ছে না। খালেদা জিয়া কেন জামিন দেবেন না? ঠিক এই গানের মতোই ডাক্তার জাফরুল্লাহ নিজ জীবনে জয় গান গেয়ে গেছেন। পদচিহ্ন এঁকে গিয়েছেন ধূসর বালুকায়। অবিভক্ত বাংলার ভাসানী থেকে শুরু করে এ পর্যন্ত গরিব এবং মেহনতি মানুষের যে সকল নেতা নেত্রী পুরুষ আমরা পেয়েছি, তাদের ভিতরে অবশ্যই অন্যতম হবেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। ভাসানীর পরে যদি আমরা কেউ গণমানুষের, গরিব মানুষের জন্য কেউ কিছু করেছেন বা করতে চেয়েছেন, এরকম কিছু খুঁজতে চায়, অবশ্যই সেই নামটা সর্বাগ্রে থাকবে ডাক্তার জাফরুল্লাহ। আজকে ওনার জীবন নিয়ে আলোকপাত করব, বিস্তারিত জানবো, খুঁটিনাটি ছোট তর্ক বিতর্ক অবদান এবং জীবনের বাঁকে বাঁকে বয়ে চলা নানান ঘটনা উপঘটনা নিয়ে। চলুন ভিডিওটি শুরু করি। চলুন তাহলে শেষ থেকে শুরু করি। কোভিডের সময় যখন দেশ প্রায় অচল, তখনও বীর দর্পে দাবি বেরিয়েছেন শহরের এগলি থেকে ওগলি। যেখানেই যেই ডাক দিয়েছিলেন সেখানেই উপস্থিতির জানান দিয়েছিলেন। চেয়েছিলেন স্বৈরাচার হাসিনার পতন। অথচ দ্বিতীয় স্বৈরাচার এরশাদ ঘনিষ্ঠ তিনি ছিলেন। কেন, কিভাবে, সেই আলোচনা একটু পরে। একদিন এক শুভাকাঙ্ক্ষী তাকে প্রশ্ন করেছিলেন, স্যার আপনি কি মিটিংয়ে যেতে পারবেন? বাক্য বিনিময়ে জাফরুল্লাহ স্যার বলেছিলেন, তোমরা যদি আমাকে 2 হাত ধরে উঠাতে পারো এবং হুইল চেয়ার যেতে পারে, তাহলে আমিও যেতে পারবো। এমনই মানুষ ছিলেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। ডায়ালিসিস মিস করেও তিনি বিভিন্ন সভা সেমিনার করতেন, কারণ একটাই, গণতান্ত্রিক পরিবর্তন চাইতেন। না, তাকে আপনি রাজনৈতিক মাপকাঠিতে মাপলে বড় ভুল করবেন, তবে ওনার চাওয়া চেষ্টা নিয়ে আপনি কোনো প্রকার খাত পাবেন না। সপ্তাহে 2 বার ডায়ালিসিস করলেও তিনি কোভিড সংকট নিয়ে কাজ করেছিলেন। এমনকি করোনা ভাইরাসের শনাক্তের কিট উৎপাদন শুরু করেছিলেন তিনি। কোভিড সংক্রমণ হয়েও তিনি মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছিলেন আমাদের মাঝে। তবে তিনি থেমে যান, মৃত্যুর কাছে হার মেনে চলে যান 27শে ডিসেম্বর। এবং মৃত্যুর আগে তিনি বলেছিলেন, আমাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেবে না, গণস্বাস্থ্য কেন্দ্রে আমার চিকিৎসা করাবে। যুক্তি হিসেবে দেখিয়েছিলেন, এই মাটির সন্তান আমি, এখানেই আমার চিকিৎসা হবে। আমার প্রতিষ্ঠিত হাসপাতালে আমি চিকিৎসা না নিলে গরিব মানুষ কিভাবে চিকিৎসায় বিশ্বাস রাখবে? আমেরিকা সহ বহু আন্তর্জাতিক সংস্থা থেকে তার প্রস্তাব এসেছিল কিডনি ট্রান্সপ্লান্ট করে দেওয়ার জন্য, কিন্তু তিনি বিনয়ের সহিত তা প্রত্যাখ্যান করেছেন এবং যুক্তি হিসাবে দেখিয়েছিলেন, যে দেশে গরিব মানুষ কিডনি ট্রান্সপ্লান্ট করতে পারে না, সেখানে আমি এটা করতে পারি না। এই দেশে গরিব মানুষ ডায়ালিসিস করতে পারে, তাই এই সেবাই আমি করব। আমি এখানেই ডায়ালিসিস করব, শেষ নিঃশ্বাস ত্যাগ করব এই মাটিতেই। স্বাধীনতা পরবর্তী সময়ে চৌধুরী জাফরুল্লাহ সবচেয়ে বড় কাজটি করেছিলেন জাতীয় ঔষধ নীতি প্রণয়নে। তিনি গিয়েছিলেন জিয়ার কাছে। জিয়া প্রস্তাব দিলেন, তুমি স্বাস্থ্যমন্ত্রী হও, অবশ্যই যা মন চায় তা তুমি করে নিবে, আমি তোমাকে ব্লাঙ্ক চেক দিয়ে দিলাম। তিনি সেই প্রস্তাবে রাজি হয়েও প্রত্যাখ্যান করলেন, কারণ একটি, স্বাস্থ্য মন্ত্রণালয়ে যুদ্ধাপরাধী, দেশ বিরোধী মানুষজন যুক্ত ছিল। অবশেষে স্বৈরাচার এরশাদের সাথে হাত মেলালেন। উদ্দেশ্য একটাই, গরিব মেহনতি মানুষের ঔষধ যেন তাদের কেনার নাগালে থাকে। তিনি প্রস্তাব নিয়ে এরশাদের কাছে গেলেন। বহুদেশীয় কোম্পানির সিও, দেশি বিদেশি বিভিন্ন কর্পোরেট ব্যক্তিরা সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন এবং চৌধুরী জাফরুল্লাহর সাথে অল্প কিছু সংখ্যক মানুষ সেখানে ছিলেন। এক পর্যায়ে তাদের যুক্তিতর্কের বেড়াজালে তিনি নাস্তানাবুদ হচ্ছিলেন। ঠিক সেই সময় জাফরুল্লাহ চৌধুরী বললেন, আপনি যে চৌকের ওষুধ খান, সেই ওষুধটি ভেজাল এবং তা
অনেক ব্যয়বহুল। এবং সাথে সাথে তিনি তার ব্যাগ থেকে একটি বই বের করলেন, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই বই থেকে রেফারেন্স সহ ব্যাখ্যা তিনি দিয়ে দিলেন এবং হুসেন মোহাম্মদ এরশাদ অবাক হয়ে গেলেন এবং তিনি বুঝতে পারলেন অবশ্যই এই প্রস্তাবটি প্রশংসনীয়, দাবিদার এবং দেশের জন্য ভালো। অনুমোদন দিলেন। আজকে বাংলাদেশ শতাধিক দেশে তার নিজ ঔষধ রপ্তানি করে। রেমিটেন্স এবং গার্মেন্টসের পরে যদি কোনো শিল্প থাকে সেটা হচ্ছে অবশ্যই ওষুধ শিল্প। আজকের আমি এই ওষুধ খেতে পারছি একমাত্র জাফরুল্লাহ চৌধুরীর জন্য, সুলভ মূল্যে। অন্যথায় তাও হয়তো পেতাম না আমরা, বা বহুজাতীয় বিদেশি বিভিন্ন কোম্পানির কাছ থেকে উচ্চ এবং চড়া দামে কিনে খেতে হতো। যে ভেজাল মুক্ত ওষুধ, এই একটা খুব সুন্দর ওষুধ। এটার দাম 600 টাকা। 600 টাকা? খুলে ফেললেন 600 টাকার ওষুধ? একটার দাম 600 টাকা। যে আশা করেন যে শফিউল আজমের পাশে আমি বসবো, এরা এত বুদ্ধিমান ব্যক্তি ফার্স্ট হয়েছে, এটা বুঝে নিয়ে বাংলাদেশ হবে। বাঁচাতে চাই, সবার সম্মিলিতভাবে আন্দোলন করা ছাড়া কোনো পথ নাই। এছাড়াও নানা কর্মকাণ্ডে তিনি নিজেকে বিলিয়ে দিয়েছিলেন দেশ ও জাতির কল্যাণে। যুদ্ধের আগে তিনি পাকিস্তানি পাসপোর্ট ছিঁড়ে পাকিস্তানি নাগরিকত্ব বর্জন করেছিলেন। ঠিক তেমনি ছাত্র জীবনে তিনি তার শিক্ষকদের দুর্নীতি প্রকাশ করে আলোচিত হয়েছিলেন। বঙ্গবন্ধুর সাথে তার ছিল দ্বৈতকারী সম্পর্ক। গণস্বাস্থ্য কেন্দ্র নামটি এই দুই ব্যক্তির মাধ্যমে নির্বাচন করা। বঙ্গবন্ধু প্রথমত অনুমোদন দিচ্ছিলেন না, তিনি একটি হাসপাতাল করতে চেয়েছিলেন যার নাম ছিল বাংলাদেশ ফিল্ড হাসপাতাল বা হসপিটাল। বাংলাদেশ নাম থাকার কারণে বঙ্গবন্ধু আপত্তি জানায়, সরকারি ভাব লাগে। তো তারপর তারা নাম ঠিক করলেন দুইটা, একটা হচ্ছে এটা বাংলাদেশ ফিল্ড হাসপাতাল বা হসপিটাল, আর একটা হচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্র, এবং দ্বিতীয় নামটি হয়। তারপরেও আমাদের রেল সংস্কার আন্দোলনে মহিউদ্দিন রনি যখন আন্দোলন করছিলেন তখন অবশ্যই তার সাথে তিনি যোগ দিয়েছিলেন, সমর্থন জানিয়েছিলেন। এই 18 নির্বাচনের পরেও তিনি নিজের মতামত ব্যক্ত করেছিলেন, খালেদা জিয়ার মুক্তি চেয়েছিলেন এবং ছেলে মেয়েদের মুক্তি দেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন। কোটা আন্দোলন থেকে শুরু করে নিরাপদ সড়ক আন্দোলন, এইসব বিষয়ে তিনি ভূমিকা রেখেছিলেন, চোখে চোখ রেখে কথা বলেছিলেন। হ্যাঁ, অবশ্যই তার নানান ব্যাফাস মন্তব্যে আপনি হয়তোবা বিরক্ত বা ত্যক্ত, কেউ বা তাকে আমরা নাস্তিক বা ইসলাম বিরোধী, বোরকা বিরোধী ইত্যাদি বলে থাকি। অ্যান্ডারপদে এই ভিডিওতে মূলত মানুষ এবং এই বাংলাদেশের কল্যাণে তিনি কি করে গেছেন বা কী করতে চাচ্ছিলেন, তার ইন্টেনশন কী ছিল, সেটাকেই আমরা তুলে ধরার চেষ্টা করছি। পাশাপাশি তিনি বারবার স্বীকার করেছেন, আমি আসলেও ধর্ম বিশেষজ্ঞ না, আলেম না, আমার ভুল হতে পারে, আমার ধারণা হতে পারে। এত কিছুর পরেও এই ভিডিওতে আসলে আলোচ্য বিষয় তা না যে ব্যক্তি জাফরুল্লাহ কেমন ছিলেন। আমরা চেয়েছি জাফরুল্লাহ চৌধুরী এই বাংলাদেশ এর গরিব মেহনতি মানুষের জন্য কী দিতে চেয়েছিলেন, সেটা নতুন শুরু করেছি। উচ্চারণ, এডিট, নানান বিষয় নিয়ে আপনাদের অভিযোগ থাকতে পারে, অবশ্যই তা জানাবেন। তবে কথা একটাই, সমর্থন করে যাবেন। ইনশাল্লাহ শেখার কোনো শেষ নেই এবং চেষ্টাও করে যাব। আপনাদের ভালোবাসায় শিখতে হতে চাই বারবার। এতক্ষণ মূল্যবান সময় দিয়ে এই নগণ্য ছোট একজন মানুষের বয়স শোনার জন্য, ভিডিও দেখার জন্য আপনার সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার কাছে। আসসালামু আলাইকুম। খুব বেশি ভালো থাকবেন।